আনায়াকে নিয়ে কেনিত সেইখান থেকে প্রস্থান করার পরে আচমকা তারেকের অস্পষ্ট স্বরে বলা ডাক্তার শুনেই আচমকা ওর পা জোড়া থেমে গেল এবং সে আনায়াকে নিয়ে পুনরায় পিছনে ঘুরে তারেকের দিকে মুচকি হাসল। তারেককে দেখে মনে হচ্ছে ও প্রচন্ড কষ্ট নিয়ে কেনিতের দিকে নিজের চোখ জোড়া খুলে তাকিয়ে রয়েছে, যেন ওকে কিছু বলতে চায়। হঠাৎ তারেকের কথা শুনে কেনিত যথেষ্ট অবাক হয়েছে, তবে সে তার ছেলের সাথে মুচকি হেসে তার দিকে এগিয়ে যেতে লাগলো। আর খুব দ্রুতই কেনিত আনায়াকে নিয়ে তারেকের সামনে উপস্থিত হয়ে তার উদ্দেশ্যেই বলতে লাগলো, বাহ, শেষ সময়ে মুখে বুলি ফুটেছে দেখি। আবার আমাকেও দেখি ভুলিসনি, ঠিকই চিনতে পেরেছিস। বাট সরি, এখন আর তোর বাঁচার কোনো অপশন নেই। তুই যেটা করেছিস তার ফল আজ তুই পাবি। হোয়াট এভার কী বলতে চাস সেটা বল। আমার মেয়েকে ভুলেও কিছু করো না, এসবে ওর কোনো দোষ নেই। আজ এত বছর পর অস্পষ্ট স্বরে এতটুকু বলেই তারেক হাঁপিয়ে গেল। অন্যদিকে তারেকের কথাগুলো শুনে কেনিত তার ছেলের সাথে হেসে বলল, জাস্ট এটা বলার জন্য এত কষ্ট করলি? আর কি বলছিস তুই? তোর মেয়েকে যেন কিছু না করি, ওর কোনো দোষ নেই। ইউ নো হোয়াট, আজ তোর এই পরিস্থিতির জন্য একমাত্র তোর মেয়েই দায়ী। নয়তো আমি তো তোকে ছেড়েই দেব ভেবেছিলাম, কিন্তু ঘুরে ফিরে তোর ভাগ্য ঠিকই আবারও মৃত্যুর পথ খুঁজতে আমার কাছে চলে এসেছে। দয়া করে আমার মেয়েকে কিছু করো না, ওর সত্যি কোনো দোষ নেই। সব দোষ আমার, যত শাস্তি সব কিছু আমাকে দাও। বাহ, মেয়ের প্রতি এত ভালোবাসা! কিন্তু সত্যি বলতে এখনো পর্যন্ত ওকে আমি কিছুই করিনি। বাট নাও আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আই উইল বি ফাকিং হার। কথাটা বলা মাত্রই কেনি তারেকের উদ্দেশ্যে করে চোখ মারল এবং আনায়াকে নিয়ে সেইখান থেকে পুনরায় চলে যেতে নিলে তারেকের ছটপটানি দিকে থেমে যায় এবং তারেকের উদ্দেশ্যে তাচ্ছিল্য আর রাগের সাথে আবারও বলতে থাকে, জানি কষ্ট হবে, মেয়ের জন্য ছটফট করবি, কিন্তু কি করব বল? তুই আমার মায়ের মৃত দেহটাকে পর্যন্ত নিস্তার দিসনি, আর সেখানে আমার এত সুন্দর একটা বউ থাকতে কিছু না করেই কিভাবে ছেড়ে দেই? কেনিত কথা বলতে বলতে একবার অচেতন আনার মুখের দিকে মুচকে হাসল। এদিকে তারেক ওর দিকে বিধ্বস্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আচমকা হাসতে লাগলো, যার হাসির ফাঁকে উন্মুক্ত হতে থাকা দাঁতগুলো এখন রক্তাক্ত। আর তারেকের এমন অসময় আজব হাসি দেখা মাত্র কেনিত কিছুটা অবাক হলো, সঙ্গে তার মেজাজও খানিকটা বিগড়ে গেল। এই লোকটির কষ্টতে কেনিত শান্তি চায়, সেখানে এই কেন আচমকা হাসছে? কেনিত খানিকটা কড়া কণ্ঠে বলতে লাগলো, হঠাৎ হাসছিস কেন? মাথার তার ছিঁড়ে গিয়েছে? তারেক কেনিতের কথা নিজের হাসি থামালো না, বরং হাসতে হাসতে কেনিতের উদ্দেশ্যে ফিসফিস করে কিছু কথা বলল, যেটা শোনা মাত্র কেনিত কিছুটা অবাক হলো। পুনরায় নিজেকে স্বাভাবিক ছেলের সাথে হাসতে হাসতে বলল, লাইক সিরিয়াসলি তুই এমন কিছু স্বপ্ন দেখছিস? তোর মেয়ে আমার বিয়ে করা বউ, তার মানে এই না যে ওর সাথে আমি আমার পুরো জীবনটা কাটিয়ে দেব। আর তুই যে স্বপ্ন দেখছিস তা কখনোই সম্ভব নয়। তোর সাথে আর যা হচ্ছে সেটা তোর কর্মফল। এমনটা কোনোদিনও আমার সাথে হবে না, কারণ আমি এমনটা হতে দেব না। কেনিতের রাগান্বিত হয়ে বলা কথাগুলো যেন তারেকের হাসি থামালো না, যা দেখে কেনিতের রাগটা আরও বাড়তে লাগলো। তবে এই মুহূর্তে আনায়াকে এখান থেকে নিয়ে যাওয়াটা বেশি জরুরি, তাই মাথাটা আর গরম করার ইচ্ছে তার নেই, যে কারণে কেনিত তারেকের উদ্দেশ্যে বাঁকা হেসে বলল, যত পারিস হেসে নে, তোকে তো আমি একটু পর দেখে নিচ্ছি। তুই মৃত্যুর আগে নিজের জীবনটা এনজয় কর, আর আমি না হয় তোর মেয়েকে এনজয়। কেনিত নিজের কথাটুকু আর সম্পূর্ণ না করে ঘাড় কাত করে বাঁকা হাসলো এবং সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে আনায়াকে নিয়ে নিজের সেকেন্ড সিক্রেট দরজার দিকে রওনা হলো। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এসেছে। নির্জন এলাকা হওয়ায় স্বল্প রাতকে গভীর মনে হয়। আনায়ার নিজের নিস্তেজ শরীর বিছানায় পড়ে রয়েছে। বেশিক্ষণ হয়নি তার কেনিত তাকে রুমে এনে শুয়ে দিয়েছে। প্রায় ঘণ্টাখানেকের পর আনার জ্ঞান ফিরল। এরই মাঝে কেনিত আর
তার জ্ঞান ফেরানোর চেষ্টা একবারও করেনি। জাস্ট এনি বিছানায় শুয়ে রেখেছে। এমনকি তখন যে ভিজে পুরো চুপসে গিয়েছিল, এখনো ঠিক সেই জামা কাপড়ে একই অবস্থাতেই রয়েছে। আনার জ্ঞান ফিরতেই ও ধীরে ধীরে চোখ খুলে চারপাশটা দেখতে লাগলো। এখন সে আর আগের রুমটাতে নেই, বরং এটা কেনিতের সেই বিশাল নিজস্ব রুমটা। চারিপাশে এখন অবশ্যই যথেষ্ট লাইটের জন্য আলো রয়েছে। এখন রুমটা আর লাল আলোয় অন্ধকার করে রাখা নয়। আনায়ার মস্তিষ্কে আচমকায় তার বাবার কথা স্মরণ হতে চমকে শোয়া থেকে উঠে বসল। ওর সেসব কল্পনা না সত্য, এসবের চিন্তা ভাবনা রেখে সরাসরি বিছানা থেকে নেমে দরজার কাছে পৌঁছে গেল। আশেপাশে কে আছে না আছে সেটা দেখার সময় হলো না তার। আনা যখন দরজা বন্ধ পেয়ে পাগলের মতো জোরে জোরে ধাক্কাধাক্কি শব্দ করতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেনিতের আওয়াজ এলো। এখন আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে যা, খিদে পেলে খেয়ে নিতে পারিস। কেনিতের কথা শোনা মাত্র আনা পিছনে ফিরল। দূরে সোফার একপাশে হেলান দিয়ে চোখ বুজে বসে রয়েছে কেনিত। আনা তার দিকে ফেরা মাত্রই কেনিত চোখ করে সোজাসুজি হয়ে বসলো। এদিকে আনা দরজা থেকে সরে গিয়ে কেনিতের দিকে এগোতে লাগলো। আর কেনিত আনাকে দেখা মাত্রই বসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত গুজল। আপাতত কেনিতের পরনে শুধু কালো রঙের ট্রাউজারই রয়েছে। আনা কেনিতের সামনাসামনি দাঁড়িয়ে তীব্র আক্রোশপুষ্ট মনোভাব প্রশ্ন করে বলতে লাগলো, আমার বাবা কোথায়? আপনি কি করেছেন ওনার সাথে? সত্যি করে বলুন, কি করেছেন আপনি? কথা বলছেন না কেন? কথা বলুন, আমি আপনাকে শেষ করে ফেলবো। কথা বলতে বলতেই আনার চোখ হতে অঝরে পানি ঝরতে লাগলো। অন্যদিকে কেনিত আনার এহেন অবস্থায় তার ছেলের সাথে হেসে পড়ল। বাপ মেয়ে মিলে তো আমায় সেই কবেই শেষ করে দিয়েছিস, আরও কি শেষ করতে চাস? আনা কেনিতের কথাকে অগ্রাহ্য করে দাঁত খিচে বলল, কি চাই আপনার? এবার তো বলুন কোন পাপ করেছিলাম দেখে আজ এসব করছেন আপনি? আমাদের সাথে আপনার কিসের সম্পর্ক? এক প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গিয়েছি আমি। এবার তো কিছু বলুন। আনা ক্রন্দনরত অবস্থায় চিৎকার করে কথা বলে থামলো। অন্যদিকে কেনিত স্বাভাবিক চাহনিতে আনাকে দেখছে। মুহূর্তে কিঞ্চিত দীর্ঘশ্বাস ফেলে কেনিত আনার দিকে এগোতে লাগলো। হঠাৎ কেনিতকে এভাবে অগ্রসর হতে দেখে আনা কয়েক পা পিছিয়ে ভীতিগ্রস্ত হলো ঠিকই, তবে কণ্ঠে যথেষ্ট তেজ রেখে বলতে লাগলো, এদিকে আসছেন কেন? দূরে থাকুন আমার থেকে। তবে আনার কোনো কথা কেনিত শুনল না। সে যথারীতি আনার দিকে নিস্তব্ধ চাহনি নিয়ে অগ্রসর হচ্ছে। অন্যদিকে আনায়া কিঞ্চিত কয়েকবার চোখ গিলে পেছনে যেতে যেতে আচমকা কিছুর সাথে ধাক্কা খেয়ে থেমে গেল। আনায়া বুঝতে পারল সে পেছাতে পেছাতে দেওয়ালের সাথে লেগে গিয়েছে। আনায়া দ্রুত গতিতে সেখান থেকে সরে আসতে নিলেই তা আর সম্ভব হলো না, বরং তার আগে আচমকা কেনি তার মুখোমুখি হয়ে এসে হাত দুটো খপ করে ধরে ফেলল। আনায়া বিস্ময় আর রাগের সাথে কেনিতকে কিছু বলার আগে কেনিত তার হাত দুটো দেয়ালের সাথে লাগিয়ে আনার মাথা উঁচু করে চেপে ধরল। আনায়া এইদিকে কেনিতের বন্ধন থেকে মুক্তি পেতে অস্থির হয়ে পা ছুটোছুটি করতে চাইল। কেনিত নিজের পায়ের সাহায্যে আনার পা দুটো আটকে ফেলল। আনা এখন পুরোপুরি মূর্তির মতন দেয়ালের সাথে লেপ্টে রয়েছে। এদিকে কেনিত আবার যতটা পারলো আনার সম্পূর্ণ কাছে ঘেঁষে দাঁড়ালো। শুধু এতেই থামলো না, বরং ধীরে ধীরে নিজের মুখটা আনার মুখের কাছে অগ্রসর করতে লাগলো। এটা দেখা মাত্রই আনা নিজের মুখটা মাথাটা ঘুরিয়ে দেয়ালের দিকে এক পাশ করে আকস্মিকভাবে হু হু করে কেঁদে ফেলল। প্লিজ ছেড়ে দিন আমায়। আনার অনুনয় কিংবা কান্না কোনো কিছুতেই কেনিত মোটেও থামলো না। সে যথারীতি আনা যে পাশে মুখ ফিরিয়ে রয়েছে ঠিক তার বিপরীত পাশে উন্মুক্ত গলায় নিজের মুখ ডোবালো। আচমকা গরম নিঃশ্বাস গলায় পড়তে আনায়া সমগ্র শরীর শিহরিত হলো। তবে তা কেনিতের প্রতি প্রচণ্ড বিদ্বেষ আর তীব্র ঘৃণার সহিত অনুভূতি নিয়ে। কিছুক্ষণ একইভাবে থাকার পর কেনিত আনায়ার গলায় সম্পূর্ণভাবে নিজের মুখ গুজে রাখা অবস্থাতে আনার উদ্দেশ্যে শিহরণ জাগানো কণ্ঠে বলতে লাগলো, আজ যদি সম্পূর্ণরূপে তোকে চাই তবে হবি আমার। কেনিতের কথার উদ্দেশ্য আনায়া প্রথমে ঠিকঠাক বুঝলো না, তবে আপাতত তার চোখ হতে অঝরে পানি ঝরতে থাকা কান্না থামিয়েছে। এদিকে কেনিত আনার থেকে কোনো উত্তর না পেয়ে আনার গলা হতে মুখ তুলল। এদিকে আনায়াও এবার ঘুরিয়ে রাখা মুখটা সোজাসুজি করে ফেলেছে। আর এতেই কেনিত এবার আনার মুখের দিকে নিজের মুখ এগোলো। আনা পলক্ষীন
বিধ্বস্ত চোখের দিকে কেনিতের প্রগাঢ় অভিলাষে চোখের চাহনি, যে চাহনিতে হাজার কথা সংমিশ্রণ ঘটলেও সামান্য কিছু বোঝার সাধ্য কারণে একে অপরের নিঃশ্বাস প্রতিনিয়ত একে অন্যের উপর আছড়ে পড়ছে। দূরত্বটাও ছিল খুব ক্ষীণ, তবে কেনিত সেই দূরত্বটাকে আরেকটু কমিয়ে দিতে আচমকা নিজের ঘোর লাগা দৃষ্টি নিয়ে আনায়ার মুখের দিকে অগ্রসর হলো। কেনিত কি করতে চাইছে তা ঠিকই আনার বোধগম্য হলো, যে কারণে কেনিতের ইচ্ছে অপূর্ণ রাখতে আনায়া এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেল, যার মুখ্য উদ্দেশ্য অবশ্য কেনিতের কাছে থেকে ছাড়া পাওয়াটাই ছিল। কেনিতের সব প্রত্যাশায় পানি ঢেলে আনায় আচমকা নিজে থেকেই কেনিতের গলায় নিজের ঠোঁট ছোঁয়ালো, তবে এই ঠোঁট স্পর্শ করার জন্য নয়। তবে এই ঠোঁটে স্পর্শ করানোর না ছিল ভালোবাসা কোনো, আর না ছিল কোনো প্রণয় আকাঙ্ক্ষা, শুধু বরাবরের মতো কেনিতের প্রতি তীব্র বিদ্বেষ আর রাগ ক্ষোভ। আনায়া শুধু ঠোঁট ছোঁয়ায়নি, বরং নিজের সর্বশক্তি প্রয়োগ করে কেনিতের গলায় একটা অংশ জোরে কামড়ে ধরেছে, যেন সেই অংশটুকু তার কামড়ে ছিঁড়ে ফেলবে। এদিকে কেনিত এতে বিন্দুমাত্র নড়াচড়া করল না, যেভাবে শক্ত হাতে আনায়ার হাত ধরে রেখেছে, তার খুব কাছে ছিল ঠিক সেভাবেই রইল। শুধু আনায়ার ক্ষোভ যখন খুব বেশি তীব্র হলো, ঠিক তখনই কিঞ্চিত চোখ মুখ কুচকে দাঁত খিচে ফেলল, তবে মুহূর্তে নিজেকে পুরোপুরি সামলে নিল। এদিকে আনায়া থামলো না যতক্ষণ পর্যন্ত আনায়ার কামড়ে দেওয়া অংশ হতে রক্ত না ঘোরালো। যখনই আনায়া বুঝতে পারলো রক্ত বের হতে শুরু করেছে, ঠিক তখনই আনায়া নিজেকে শান্ত করে কেনিতকে ছেড়ে দিল। আর কেনিতের গলার সেই অংশ যেন আনায়া নিজের দাঁত বসিয়ে যেন খুঁড়ে ফেলেছে, নরম মাংস দাবিয়ে দেওয়া, দাঁতের চিহ্নগুলো স্পষ্ট, সেখানে হতে অনবরত গলগল করে রক্ত ঝরছে, যা দেখে আনায়া কেনিতের দিকে সরাসরি দৃষ্টি ফেলে শান্তিতে কিঞ্চিত বাঁকা হাসল। যত যাই হয়ে যাক, এই কাজ করে সে যেন নিজেকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পেরেছে। এদিকে আনায়াকে এভাবে হাসতে দেখে কেনিতে কিঞ্চিত মুচকি হেসে আনায়া এক হাত ছেড়ে দিল এবং নিজের হাত দিয়ে গলায় স্পর্শ করতে এক গাদা রক্ত হাতে লেগে গেল, যা কেনিত নিজের একবার নিজ চোখে দেখে নিয়ে আনায়ার দিকে তাকিয়ে তচ্ছিলের সাথে হেসে বলতে লাগলো, কিস করতে চাইলে যে কামড়ে রক্ত বের করে দিতে হয় তা জানা ছিল না। ইটস ওকে, নেক্সট টাইম না হয় আমি কামড়ে দেব, আর তুই না হয় কিস করবি। কেনিতের এহেন কথা শুনে আনার মুখ চুপসে গেল। কেনিত আবার সত্যি সত্যি না এমন কিছু করে তার সাথে। এরই মাঝে কেনিত আনার অবস্থা দেখে হাসল। চিন্তা করিস না, এখন আর কামড়াকামড়ি করার মুড নেই। কেনিতের এই কথায় আনার স্বস্তি ঠকিল, তবে কেনিতের কাছ থেকে সরে আসতে চাইলে কেনিত আটকে ফেলল। আপাতত আনায়ার বাম হাত কেনিত এখনো দেয়ালের সাথে আটকে রেখেছে, আর আনায়ার ডান হাতটা উন্মুক্ত, তবে কেনিত নিজের ডান হাতটা আনায়ার কোমরে পাশে রেখে আনায়াকে আটকে রেখেছে। এদিকে অবশ্য আনায়ার ডান পাশে দেয়ালের সাথে একটা বুক সমান কাভার, যেখানে ফুলদানির পাশে আনায়া ছুরি আর শিশিটা রেখে গিয়েছিল। হঠাৎই এটা মনে হতে আনায়া খেয়াল করে দেখলো ছুরিটা ফুলদানির পেছনেই রয়েছে। এটা দেখা মাত্র আনায়া আর বিন্দুমাত্র সময় নষ্ট করলো না, নিজের পরবর্তী পদক্ষেপ নিতে আচমকা নিজের সর্বশক্তি প্রয়োগ করে কেনিতের উন্মুক্ত বুকে জোরে নিচে ডান হাতটা দিয়ে ধাক্কা দিল। এদিকে কেনিতেও খানিকটা অসাবধানতার জন্য আনায়াকে ছেড়ে কিছুটা দূরে সরেই গেল, আর আনায়াও খুব দ্রুত গতিতে ডান হাতটা কাভারের উপর হাতে ছুরিটা শক্ত করে হাতে তুলে নিল। অসাবধানতার জন্য অবশ্য ফুলদানিটা নিচেও পড়ে গেল, সঙ্গে সেই বিশেষ শিশিটাও হয়তো কাভারের আশেপাশে কোনো চিপায় পড়ে গিয়েছে। আনায়া শক্ত হাতে ছুরি ধরে কেনিতের দিকে তাক করে শাসিয়ে বলতে লাগলো, আর কত, আর একবারও আমার কাছে আসবেন না, নয়তো এবার আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি কিন্তু আপনাকে আঘাত করতে একটুও ভাববো না। কেনিত আনার শাসনতে একটু বিচলিত হলো না, বরং প্যান্টের পকেটে দু হাত কোচে আনার দিকে নির্বিকার হয়ে এগিয়ে আসতে লাগলো। এটা দেখে আনা কিছু একটা করে বসতে চাইলো, সরাসরি সাহস জোগালো না। তবে কেনিত পুনরায় তাকে কিছু করে না বসে এই ভেবে এবার নিজেই কেনিতকে আঘাত করার পদক্ষেপ নিল। কেনিত কিছু বুঝে ওঠার আগে আনা আচমকা নিজের হাতে ছুরিটা দিয়ে কেনিতের উন্মুক্ত বাহুতে আঘাত করল। মুহূর্তে কেনিতের ফর্সা মাসল পূর্ণ বাহুতে হাতে ফিনকি দিয়ে রক্ত গড়াতে লাগলো, যা সম্পূর্ণ
হাত চপচপ করে ফ্লোরে পড়তে লাগলো। ধারালো ছুরির আঘাত এতটাই বেশি ছিল যে শরীরের মাংস অনেকটাই গভীর হয়ে কেটে গিয়েছে। কেনিত নিজের সাথে এমন কিছু হতে একটু বিচলিত হলো না। একই ভাবমূর্তি নিয়ে কিছুক্ষণ আনার দিকে থাকার পর পুনরায় আনার দিকে এগুতে নিল। আনা এবারও আগে পিছে কিছু না ভেবে পুনরায় কেনিতের অন্য হাতে একইভাবে আঘাত করে বসলো। এবারও সেই গভীর ক্ষত আর ফিনকি দিয়ে রক্ত ছড়াছড়ি। তবে এবারও কেনিতের সেই একই ভাবমূর্তি। এত আঘাতের পরও যেন তার কোনো আঘাতই লাগেনি, সবকিছুই যেন স্বাভাবিক। তবে এবার কেনিত আনার দিকে এগোতে নিলে যেতে আনা খানিকটা বিচলিত হলো। কেনিতের এমন ভাবমূর্তি তার পছন্দ হচ্ছে না। যখন তখন কিছু একটা করে ফেলতে পারে কেনিত। সে যে সাহস দেখাতে গিয়ে দুঃসাহস দেখিয়ে ফেলেছে তা তো মিথ্যে নয়। আনায় ঘাবড়ে গিয়ে কেনিতকে থেকে ছুরি দেখে পুনরায় কিছুটা ভয় দেখানোর চেষ্টা করলো। তবে কেনিত না থেমে আনার থেকে এবার কিছুটা দূরত্ব বজায় রেখে সটনভাবে দাঁড়িয়ে পড়ল। এবার তুই বল তোর কি করা উচিত। কেনিতের এহেন শান্ত স্বরের কথা শুনে আনায়া ঘাবড়ালো। এবার কিছুটা মনে ভয় যাচ্ছে। তবে আনায়াকে আরেকটু ঘাবড়ে দিয়ে কেনিত বলতে লাগলো, খুব শীঘ্রই আমার তোকে চাই, একদম সম্পূর্ণ নিজের করে। সে সময়ের জন্য তৈরি থাকিস। আনায়া কেনিতের কথার উদ্দেশ্যটা হয়তো বুঝলো। তবে কেনিত আবারও বলল, শেষে এটা ভাবিস না যে কয়েকবার আমাকে আঘাত করার সুযোগ পেয়েছিস বলে যাই ইচ্ছে তাই করতে পারবি। একটা কথা মাথায় রাখিস, এখানে সব কিছু আমার ইচ্ছাতেই হয়। আরেকটা কথা, আমার স্পর্শ, আমার উক্তি কিংবা সম্পূর্ণ আমিটাই তোর কাছে বিষাক্ত হলেও তুই বরং আমাকে নিজের অভ্যাসে পরিণত করে ফেল। এটাই তোর জন্য মঙ্গল হবে। কেননা ভালো হোক কিংবা মন্দ, আমি তোর মাঝে এমনভাবে নিজের অস্তিত্ব মিশিয়ে দেব যে তুই চাইলেও কখনো আমার অস্তিত্বকে নিজের জীবন থেকে মুছে ফেলতে পারবি না। আর এমনিতেও এখনো পর্যন্ত নিজের হাত থেকেই আমার নামটা সরাতে পারিসনি, অথচ আমায় আঘাত করার তোর কত বাসনা। কথাটুকু কেনিত তাচ্ছিলের সাথে বলে উল্টো ফিরে চলে যেতে নিয়েছিল। তবে আচমকা আনার এক অনাকাঙ্ক্ষিত কাজ আর ডাকে তাকে পুনরায় আনার দিকে ফিরতে হলো। দেখুন, সরিয়ে ফেলেছি। কেনিত পেছনে ঘুরে দেখলো আনায়া নিজের বাম হাতের তালুতে ইচ্ছে মতো ছুরির কয়েক ঘা বসিয়ে দিয়েছে। কেনিতের নামের অংশটুকু রক্তের স্রোতে ঢেকে গেছে, যেখানে থেকে গল গল করে রক্ত ছড়ছে ফ্লোরে। অথচ আনায়ার মাঝে কোনো হেলদোল নেই। সেই কেনিতের দিকে দৃঢ় চোখে তাকিয়ে সঙ্গে ঠোঁটের কোণায় ঝুলছে অদ্ভুত হাসি। এরই মাঝে আনায়া কেনিতের দিকে আচমকা এগিয়ে এলো এবং নিজের রক্তমাখা হাতের তালু কেনিতের উন্মুক্ত বুকেই ঘষতে লাগলো। মুহূর্তেই ফর্সা ত্বকের সম্পূর্ণ বুকটা লাল রঙে তরলে ছেয়ে গেল। এদিকে স্বাভাবিক ভাবমূর্তি নিয়ে কেনিত শুধু তাকিয়ে আনায়া কার্যক্রম দেখছে। তবে এবার তার মুখে রয়েছে গাম্ভীর্যের ছাপ। মস্তিষ্কে তার কি চলছে তাও জানা। অন্যদিকে কেনিতের বুকে আনায়া নিজের হাত দিয়ে রক্ত মাখিয়ে দিতে দিতে তীব্র আত্মবিশ্বাসী হয়ে বলতে লাগলো, এভাবেই সবকিছু মুছে যাবে। আর আপনিও। আনায়া কেনিতের বুক হতে হাত সরিয়ে নিতে ধরলেই কেনিত আনায়ার হাতটা খপ করে ধরে ফেলল। তবে এবার কেনিতের ভাবমূর্তিতে কিছুটা ব্যতিক্রম মনোভাব লক্ষ্য করা যায়, যেন সে ভেতরে ভেতরে প্রচণ্ড রেগে। অবশ্য সবকিছু মিলিয়ে রাগ আরও যথেষ্ট কারণ রয়েছে। তবে কেনিত এবার আনায়ার হাতটাকে শক্ত করে ধরল। আনায়া শক্ত হয়ে জোর করে কেনিতের হাত থেকে নিজের হাতকে ছাড়িয়ে নিতে চেয়েও পারল না। এরই মাঝে কেনিত আনায়ার হাতে হাঁচকা টান দিয়ে আনায়াকে নিজের কাছে নিয়ে এলো এবং কটমট করে বলতে লাগলো, যথেষ্ট করেছিস, আর নয়তো এবার আমি কিছু করলে কেঁদেও কুল পাবি না। সোফার উপর আনায়াকে জোর করে বসিয়ে রেখেছে কেনিত। শুধু বসিয়ে রাখেনি, বরং সে নিজেও আনার পাশে বসে আনায়ার হাতের ব্যান্ডেজ করতে ব্যস্ত হয়ে পড়েছে। অথচ নিজের হাতে গলার ক্ষতের দিকে তার কোনো নজর নেই। এদিকে অবশ্য কেনিতের সবকিছু আনায়ার অতিরঞ্জিত আর বিরক্তির ছাড়া কিছুই মনে হচ্ছে না। আর কেনিতের ক্ষতের দিকে তাকেও হচ্ছে না তার বিন্দুমাত্র আফসোস কিংবা অনুশোচনা। এদিকে কেনিত এতক্ষণ ধরে আনায়ার হাতে রক্তগুলো তুলো দিয়ে পরিষ্কার করছিল, কিন্তু হঠাৎ আনায়ার বেখেয়ালির মাঝে কেনিত অতিরিক্ত মেডিসিন তুলোতে নিয়ে আচমকা
আনার হাতে চেপে ধরল। এতেই আনার যন্ত্রণা ছ্যাঁৎ করে উঠল। কেনিতের দিকে কড়া চোখ নিয়ে তাকালো। কেনি তো প্রক্ষেপহীন ভাবে আনার হাতের দিকে তাকিয়ে নিজের কাজ করে যাচ্ছে। আনার বুঝতে বাকি নেই যে কেনিত ইচ্ছে করে এমনটা করেছে, যে কারণে আনায়ারও কিছুটা ক্ষোভ তৈরি হলো কেনিতের সাথে সেম জিনিস করার। কেনিত আনায়ার হাতে মেডিসিন লাগিয়ে যখন ব্যান্ডেজের প্রস্তুতি করতে নিয়েছে, ঠিক এরই মাঝে আনায়া তুলোতে অনেকটা মেডিসিন লাগিয়ে আচমকায় কেনিতের গলায় জোরে চেপে ধরলো। কেনিত নিজের কাজে ব্যস্ত ছিল বিধায় যন্ত্রণাও বেশি হলো। তবে কেনিত সামান্য বিচলিত না হয়ে আনায়ার বাম হাতটাকে টেনে নিয়ে ব্যান্ডেজে বাঁধতে লেগে পড়লো। এটা দেখে আনায়া কিছুটা অবাক হলো। গলার ক্ষতটা তো একটু বেশিই ছিল, তবে কোনো রিয়াক্ট করলো না কেন? কেনিত যখন কোনো প্রতিক্রিয়া দেখালো না, তখনই আনায়া কেনিতের গলা থেকে হাত সরিয়ে নিল। তবে মনে মনে একবার ভেবেছিল কেনিতের হাতের কাটা জায়গাগুলোতেও একই কাজ করবে। তবে নিজের ইচ্ছায় পানি ঢেলে আপাতত নিজেকে সংযত করে নিয়েছে। এরই মাঝে কেনিতের ব্যান্ডেজ বাঁধা শেষ হলে সে আনার হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো এবং আনার উদ্দেশ্যেই বলল, ড্রেস চেঞ্জ করে নিস, খিদে পেলে বল, খাবার এনে দিচ্ছি, নয়তো নিজেই বানিয়ে খেয়ে নিস। এটুকু বলে চলে যেতে নিলে হঠাৎ আনায়া অনুনয় করে বলতে লাগলো, প্লিজ আমার বাবাকে ছেড়ে দিন, আর কিছু চাই না আমার, আপনি আমার সাথে যা ইচ্ছে তাই করুন, তবুও প্লিজ। আনার কথা বলতে বলতেই নিজের চোখ হতে জল গড়ালো, কান্না থামাতে ঠোঁট চেপে ধরল। অন্যদিকে এই কান্না বরাবরের মতো কেনিতের শক্ত পাষাণ মনকে নরম করতে পারল না। কেনিত কাটকাট স্বরে জবাব দিল, ভুলে যা সব, আজকের পর তোর বাবা বলতে আর কেউ থাকবে না। কেনিতের কথা আনায়া প্রচন্ড বিস্মিত হলো। কেনিত কি সত্যি তার বাবাকে মেরে ফেলবে? এরপর কি তাকে বাকিটা জীবন এই নরপিশাচের সাথে কাটাতে হবে? না, এমনটা হতে পারে না, তার পক্ষে এমনটা কখনই সম্ভব নয়। কিন্তু সে করবে ওটা কি, যেখানে এই কেনিতের পরিচয় তার কাছে অজানা? কে কেনিত? কি তার পরিচয়? কি তার সঠিক উদ্দেশ্য? কিছুই তো তার জানা নয়। আনায়া শুধু কেনিতের যাওয়ার পানে চেয়ে রয়, অঝরে কাঁদতে থাকলো আর প্রতিনিয়ত নিজের মন মস্তিষ্কের প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। বরাবরের মতো এত বড় বাড়িতে সময় দেখার জন্য কোনো ঘড়ির অস্তিত্ব না থাকায় আনায়া জানে না এখন ঠিক রাত কয়টা বাজে। তবে এই মুহূর্তে সবকিছু ছেড়ে তাকে তার বাবার কাছে পৌঁছতে হবে। কেনিত যাওয়ার আগে দরজাটা খুলে রেখে গিয়েছিল, কিন্তু তারেকের কাছে পৌঁছানোর রাস্তাটা সে বন্ধ করে দিয়ে গিয়েছে। কেনিত চলে যেতে আনায়া জামাকাপড় চেঞ্জ করে তড়িৎ নিচে চলে এসেছে। অনেক সাহস নিয়ে পানিতে ডুব দিয়ে সেই সুড়ঙ্গ পথে যাওয়ার সিদ্ধান্ত নিলেও তার আর কোনো সুযোগ হলো না। পানির ধারে কাছে যাওয়ার আগেই মৃদু কারেন্টের ঝটকাই আনায়া দূরে সরে এলো, যাতে বোঝা গেল কেনিত পূর্ণ বন্দোবস্ত করে গিয়েছে। চারপাশে ইলেকট্রনিক শকের ব্যবস্থা করে সে যেন পানিতে কেউ নামতে না পারে। তবে এই শকে সহজে কেউ মরবে না, কিন্তু পানিতে অনেকক্ষণ থাকলে বাঁচার সম্ভাবনা থাকবে না। আনায়ার বোঝা হয়ে গেছে যে এখানে আর তার কিছু করার নেই, অন্য উপায় খুঁজতে হবে। আনা তন্ন করে বাড়ির চারপাশে সবকিছু খুঁজতে লাগলো, কোথাও কোনো রাস্তা মেলে কিনা। কিন্তু ঘন্টা খানিক পরে পার হলে সে কোনো কিছুর সন্ধান পেল না। আনা একটা সময় পর আকস্মিকভাবে কান্না করতে লাগলো। এখন যেন সে একদম অসহায়ের মতো হয়ে গিয়েছে। শুধু মাথার মধ্যে নিজের বাবার সেই লোমহর্ষকর দৃশ্যগুলো ঘুরপাক খাচ্ছে। না জানি এখন সে কোন অবস্থাতে রয়েছে। কেনিত সত্যি তাকে আনায়ার বাবার মতো আর কিচ্ছু নেই। নিজেকে যত স্ট্রং রাখতে চায় না কেন, এখন যে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে, সবকিছু এখন অদ্ভুত লাগছে। আনায়া কেঁদে কেটে ঘুরে ফিরে পুনরায় কেনিতের রুমে চলে গেল। সেখানে গিয়ে আরো কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর আনায়া আবারও উঠে দাঁড়ালো। আবারও সেই একইভাবে খোঁজাখুঁজি করতে লাগলো। রুমের প্রত্যেকটা কোনায় কোনায় নজরদারি চালালো। সবকিছু শেষে কোনো কিছু মিলল না। হঠাৎই রুমে থাকা সেই বড় চোখের ওয়াল পেন্টিং এর দিকে নজর পড়লো। জিনিসটা সে আগেও দেখেছে, তবে এবার কেন যেন এই চোখজোড়া তাকে টানছে। আনায়া তড়িৎ চোখজোড়ার সামনে গিয়ে দাঁড়ালো এবং চোখের সেই কালো মনির দিকে একদানে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার এই চোখ জোড়া চেনা চেনা লাগছে। হুট করে মনে হলো এগুলো তো তারই চোখ, কিন্তু আনায়া অনেক বেশি অবাক হলো, আবার নিজের চিন্তা ভাবনাকে তেমন গুরুত্ব দিল। চোখ তো অনেক রকমই হতে পারে,
আর এটা জাস্ট একটা পেন্টিং। আর এখানে তার চোখ কোথা থেকে আসবে? আর সবচেয়ে বড় কথা, সে কেন এই সময় এইসব নিয়ে ভাবতে বসেছে? সে যে কাজে এসেছে এখন সেই কাজ করার সময়। আনা তড়িৎ পেন্টিংটাকে হাতিয়ে হাতিয়ে দেখতে লাগলো। খুব দ্রুত করছিল বিধায় আচমকায় একটা চোখের মণিতে হাত লাগার ফলে তার কিছুটা খটকা লাগলো। একটা চোখে কালো মণিটা যেন বাম্প করলো। আনা তড়িৎ এক হাতে সেই বড় চোখের কালো মণিতে জোরে প্রেসার দিতে আচমকাই পাশের দেয়ালে থাকা একটা বড় সড়ো পেন্টিং অটোমেটিকভাবে সরে গিয়ে একটা পথ বের করলো। আনা অনেকটা বিস্মিত হলো, তবে কিছুটা নিজেকে শান্ত করলো এই ভেবে যে একটা উপায় পাওয়া গেছে। তবে সেই অন্ধকার লম্বা সরু পথ দিকে আনা এগোতে নিল না। কেমন যেন এই জায়গাটা তার অদ্ভুত লাগলো। একটা কেমন যেন মৃদু আওয়াজ শব্দ কানে বাজছে। আনা এতক্ষণ এত কিছু না ভেবে আশেপাশে তাকে একটা ধাতুর শোপিস এনে পথের মাঝে ছুঁড়ে মারলো। আর মুহূর্তে কিছু সরু লেজার আলো জ্বলে উঠে তার শোপিসের উপর নিক্ষিপ্ত হয়ে সেটাকে ধ্বংস করতে চাইলো। এইটা দেখে আনা বিস্মিত হলেও চিন্তায় পড়ে গেল, এবার কি করা যায়? শেষবারের মতো উপায় হিসেবে তার লকেটটাকে ব্যবহার করতে চাইলো। আদতেও এতে কি কোনো কাজ হয় কিনা যথারীতি খোঁজাখুঁজির পর দরজা একটা ছোট্ট ঢাকা অংশের নিচে আনা এবারও সেম একটা স্টার শেপের লক সিস্টেম পেয়ে গেল। শেষবারের মতো এবারও দোয়া করতে করতে সেম পদ্ধতিতে লকেটটা ছোঁয়াতে লাল রঙের লেজার লাইটগুলো পরিবর্তন হয়ে সবুজ হয়ে গেল। আনা এর অর্থ বোঝা মাত্রই সেই রাস্তা দিয়েই ভেতরে প্রবেশ করলো। অন্ধকার পথের চেয়ে তার বাবাকে নিয়ে সব ভয় আতঙ্ক বিরাজ করছিল। না জানি কেনিত তার বাবাকে কি করে ফেলেছে। এসব ভাবতে ভাবতেই আনা সর্বশেষে রাস্তায় শেষ প্রান্তে গিয়ে পৌঁছালো। অতঃপর পুনরায় সেই কেনিতের পৈশাচিক কর্মশালায় প্রবেশ করলো। কিন্তু এবার সেই জায়গাটার কোন প্রান্তে রয়েছে আনা ঠিক বুঝতে পারছে না। আশেপাশে সব কিছু অদ্ভুত যন্ত্রপাতি রাখা। একটা পাশে বিশাল বড় কাচের রুমে নানান সব অ্যাসিডের মতো জিনিসগুলো কাচ সহ বিভিন্ন পাত্রে সাজিয়ে রাখা। আনা এসব রেখে দিয়ে তার বাবার সন্ধান করতে লাগলো। আদতে সে বেঁচে রয়েছে কিনা তাও আনার জানা নেই। চোখে পানি জলজল করছে, কিন্তু সে এখানে অসহায়ের মতো সব কর্ম করে যাচ্ছে। তার সাথে কি থেকে কি হয়ে যাচ্ছে তা আনার বোধগম্য নয়। এরই মাঝে হঠাৎ দূর হতে বড় টেবিলের ওপর কিছু একটা পড়তে থাকা কেনিতে তার নজর এলো। গ্লাভ অ্যাপ্রন পরা, উল্টো ঘুরে কি যেন সব করে যাচ্ছে। আনা ধীরে ধীরে সেদিকে এগোতে লাগলো। এরপর কিছুটা ভয় আতঙ্ক সংশয় মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, আমার বাবা কোথায়? আনার কথা শুনে কেনিত তড়িৎ কোনো উত্তর দিল না। তবে তার হাত দুটো থেমে গেল, যার অর্থ সে তার কার্যক্রম থামিয়ে দিয়েছে। কেনিত কিছু বলছে না দেখে আনার ঝোঁক গেল। তবে কাঁপা কাঁপা সুরে আরো কিছু বলার আগেই তাকে এমন কিছুর সম্মুখীন হতে হলো যে সে তা দুঃস্বপ্ন ভাবেনি। আচমকা কেনিত তার দিকে ফিরে তাকালো, তবে তার হাতে সেই তারেকের মাথা সঙ্গে কেনিতের টেবিলের পেছনে তারেকের দেহের নানান কাটা অংশ পড়ে রয়েছে। এখন লোমহর্ষকর আকৃতির বিধ্বস্ত মাথাটি সে আনার উদ্দেশ্যে ইশারা করে বলতে লাগলো, হেই ব্লাড, বাপের টানে আবার চলে এসেছিস? তবে এই দেখ, এটা কি? আনার সম্পূর্ণ স্তব্ধ, তার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। এটা সে কি নিজ চোখে কি দেখছে তাও তার মস্তিষ্কে বোধগম্য হচ্ছে না। আর এদিকে কেনিত আনা আর বিস্ময় কাটানোর আগে মুচকি হেসে মাথাটিকে ফুটবলের মতো শূন্য ছুঁড়ে পরবর্তীতে তা পা দিয়ে আশ্রে আনার দিকে ছুঁড়ে ফেললো এবং বলতে লাগলো, একটা ম্যাচ খেলতে চাস? তবে হয়ে যাক। ভারসাম্যহীন হতে থাকা আনায়া নিজের বাবার মাথাটিকে তার পায়ের কাছে আশ্রে পড়তে দেখে সামান্য প্রতিক্রিয়া করারও সুযোগ পেল না, বরং তার আগে সে সম্পূর্ণভাবে জ্ঞান হারিয়ে তার বাবার মাথার কাছে নিচে পড়ে গেল। এই নিয়ে 3 বার সেন্সলেস হয়েছিস, এবার চুপচাপ খেয়ে নিয়ে ঘুমিয়ে যাবি। কেনিত আনায়াকে নিয়ে সোজা রুমে চলে এসেছে এবং ওকে সোফায় শুয়ে দিয়েছে। এরপর ওর মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টায় আনায়া মুহূর্তেই সৎজ্ঞানে চলে আসে। এবার আনায়ার অবস্থা আরো বেশি নাজুক। একদিন একই সাথে এত কিছু হয়ে যাচ্ছে যে তার শারীরিক ক্ষমতার চেয়ে মানসিক অক্ষমতা বেশি বেড়ে চলেছে। আনায়া প্রথমের দিকে ঠিকঠাক মতো তাকাতে পারছিল,
তবে শরীরে কিছুটা শক্তি জোগাতে আনায়া সোফা ধরে কোনো মতে শোয়া থেকে উঠে বসে পড়ল। ঠিক তখনই আনায়ার মাথার কাছে হাঁটু গেড়ে বসে থাকা কেনিত আনার পাশে এসে বসল এবং টি টেবিল থেকে এক বাটি সুপের বাটি তুলে আনার সামনে ধরে তাকে খেতে বলল। আনায়া কেনিতের কথা শুনে ওর দিকে অদ্ভুত চাহনিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, আর মুহূর্তেই নিজের শান্তশিষ্ট চেহারায় ক্ষোভের উদ্বেগ ফুটিয়ে তুলে গরম সুপের বাটিটা কেনিতের হাত থেকে জোরে ধাক্কা মারল। আর এতেই সম্পূর্ণ গরম স্যুপ অল্পের জন্য কেনিতের শরীরে না লেগে তা পায়ের কাছে পড়ল। এতে কেনিতের চেহারা খানিকটা গম্ভীর হলো, তবে আনায়া যে এমন কিছু করবে তা কেনিতের আন্দাজে ছিল। এদিকে আনায়ার রক্ত গরম হতে চোখ হতে অঝরে পানি পড়ছে, তবে তা কেনিতের প্রতি রাগ আর বিদ্বেষের চেয়ে বহু গুণে কম। আনায়ার মাথা তো এখন ঠিকঠাক কাজ করার পর্যায়েও নেই। এরই মাঝে আনায়া নিজেকে ঠিক রাখার ব্যর্থ প্রচেষ্টায় মাথা নিচু করে হাঁটুর কাপড়ের অংশ হাতের মুঠোয় খিঁচে নিয়ে কটমট করে বলতে লাগলো, কেন মেরে ফেললি আমার বাবাকে? কেনিত ওর তুই সম্বোধনে বিচলিত না হয়ে বলতে লাগলো, তোর বাবার সাথে যা হয়েছে সেটা তার প্রাপ্য ছিল, এতে কান্নাকাটি করার মতো কিছু নেই। কেনিতের কথা শুনে আনায়া আশ্চর্যের ভঙ্গিতে বলতে লাগলো, কান্নাকাটির কিছু নেই, আমার বাবার সাথে যেটা হয়েছে সেটা স্বাভাবিক। বলতে বলতে আনায়ার চোখে হতে জল গড়ালো। তার এই মুহূর্তে কেনিতের সাথে কি করা উচিত তা আনায়ার জানা নেই। কেনিতের প্রত্যেকটা কথা কাজ আনায়াকে আশ্চর্য হতে বাধ্য করে। এইদিকে কেনিত বসা থেকে সটনভাবে দাঁড়িয়ে বলতে থাকে, প্রত্যেককেই তাদের জীবনের সকল কর্মের ফল ভোগ করে, তোর বাপও ঠিক তাই করেছে। আনায়া এবার ঠোঁচ কামড়ে নিজেকে শান্ত করতে চাইল, তবে এবার আর সম্ভব হলো না। পা দিয়ে কাচের টি টেবিলের উপর জোরে ধাক্কা মারতে উল্টে গিয়ে মূর্তি ভেঙে গুরু গুরু হয়ে গেল। আর আনায়া এসবে বিচলিত না হয়ে সোজাসুজি দাঁড়িয়ে কেনিতের উপরে হামলে পড়লো। কেনিতের টি শার্টের কলার শক্ত করে খিচে ধরে দাঁতে দাঁত খিচে বলতে থাকলো, তার বাচ্চা, কেন মারলি আমার বাবাকে? কি ক্ষতি করেছিল বলিস না কেন? বল কেন মারলি? পানি ঝরতে থাকা আনায়ার রক্ত গরম চোখের কথায় এবারও কেনিতের মাঝে কোনো হেলদোল হলো না। সে নির্বিকারী আনায়ার চোখের দিকে তাকিয়ে তার ছেলের সাথে মুচকি হাসলো। এরপর খানিকটা জোর প্রয়োগ করে আনায়াকে নিজের থেকে ছড়িয়ে পাশ থেকে একটা আইপ্যাড আনায়ার হাতে দিয়ে বলতে লাগলো, এটা তোর জন্য বানিয়েছি, বলতে পারিস আমার জন্যেও, কারণ এটা দেখার সুযোগ আমি তোকে আজকেই দেব, কিন্তু আমি এটা আজীবন দেখব। কেনিতের কথা শুনে আনায়া কিছুটা চুপ করে গেল। কেনিত আরও তাকে কি দেখাতে চায় তা নিজের বাবার মাথা নিয়ে কেনিতকে ফুটবলের খেলার মতো লাথাতে দেখেছে। এর চেয়ে জঘন্য লোমহর্ষকর আর কি দেখার বাকি আছে। তবু আনায়া কেনিতের কাছ থেকে প্যাডটা হাতে নিল এবং স্ক্রিনের দিকে তাকাতে আনার সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ল। আজ আনার খুব ভালো করেই মনে হচ্ছে কেনিত তাকে শুধু মানসিকভাবে ধ্বংস করতেই নিয়ে এসেছে, নয়তো কেনিতের এসব কাজকর্মে এছাড়া অন্য কোনো উদ্দেশ্য প্রকাশ পায় না। কেনিত আনায়ার বাবাকে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক কীভাবে মেরেছে এবং মেরে ফেলার পর তারেকের দেহের অস্তিত্ব মিশিয়ে ফেলতে দেহের প্রতিটি অংশ কিভাবে কেটেছে তার পূর্ণ দৃশ্য কেনিত ক্যামেরায় বন্দি করে আনায়ার হাতে তুলে দিয়েছে। প্রথমবার আনায়ার সাথে তারেকের দেখা করানোর পর যখন কেনিত আনায়াকে রেখে পুনরায় তারেকের কাছে গেল, তখনই হয়তো কেনিত কোনো সুস্থ মস্তিষ্কের মানব হয়ে থাকেনি। যতটা কষ্ট দেওয়া যায় তারেকের মুখ হতে, যত বেশি আর্তনাদের চিৎকার শোনা যায় তার ব্যবস্থা কেনিত করেছে। প্রথমে শুধু 4টি আঙ্গুল কাটার পর কেনিতের কাজে বিরতির পর কেনিত পুনরায় তারেকের হাতের সব আঙ্গুলি কেটে ফেলেছে। তবে মাঝে বেশি কষ্ট দেওয়ার জন্য কিছু নখও উপড়ে ফেলেছে, নয়তো জোরে জোরে আঘাত করে থেতলে দিয়েছে। আর এসব কিছু তারেকের জ্ঞান থাকা অবস্থাতে করেছে। প্রথমে আনার চোখের সামনে থাকায় তারেকের তার কষ্টে বহিঃপ্রকাশ যতটা পেরেছে সংযত করলেও পরবর্তীতে তা আর হয়নি। তারেকের সেই গগন ভিতরে চিৎকার লোমহর্ষকর শব্দ ধ্বনি এখন, তবে এবার আনার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। সে স্তব্ধ হয়ে সেসব নিজ চোখে দেখে চলেছে। এরই মাঝে আনা দেখতে পেল কেনিত তারেকের সেই কাটা হাতে আচমকা এসিড ঢেলেছে। এসিড ঢেলে দিতে তারেক পাগলের মতো ছটফট শুরু করলো, সঙ্গে যেভাবে পাশে চিৎকার করছে, তবে তার মুক্তি মিলছে না। এরপর একে একে কেনিত তার কান দুটো কেটে ফেলেছে। অতঃপর জ্যান্ত তারেকের জিহ্বা। তারেক মূলত বারবার কিছু একটা বলতে চাইছিল, বিধায় কেনিত এমনটা করে।
নিজের হাতে ছুরি দিয়ে মুহূর্তে তারেকের জিহ্বা খণ্ডিত করলো। তারেক প্রচন্ড ব্যথায় ছটফট করলো, তবে তাতে শুধু কেনিতের শান্তি হলো। যেন কত বছর অপেক্ষার পর আজ সে এই শান্তি অনুভব করতে পারছে। তবে এবার কেনি তারেকের মৃত্যু নিশ্চিত করতে চাইছে। যথারীতি তারেক বেঁচে থাকায় সে নিঃশ্বাস নিচ্ছে, তবে তা খুবই ক্ষীণ। যে কোনো সময় সে পৃথিবী ছাড়তে বাধ্য। কিন্তু এতে কেনিত সন্তুষ্ট হলো না। তারেককে ছেড়ে দিয়ে তার ছেলের সাথে হেসে পড়ল। তাহলে এত সহজে তুই মরবি না, তাই তো? এই বলে কেনি তার শেষ পদক্ষেপই নিয়ে নিল। এবার সরাসরি তারেক ইলেকট্রিক শক দেওয়ার জন্য কয়েকটি ইলেকট্রিক প্যাচ এলোমেলো ভাবে তারেকের মাথা সহ শরীরের বিভিন্ন অংশে লাগিয়ে দিল এবং খুব দ্রুতই তারেকের শরীরে কারেন্টে প্রবাহিত করতে তারেক কিছুক্ষণ ছটফট করতে করতে মুহূর্তে পৃথিবীর মায়া ত্যাগ করে তার লোমহর্ষকর কর্মফল ভোগ করল। যেহেতু তারেক জীবনের মৃত্যুর শেষ প্রান্তে ছিল বিধায় তারেকের আর বেশিক্ষণ কেনিতের পৈশাচিক তা সহ্য করতে পারেনি, কারণ সে সামর্থ্য তার ছিলই না। তবে এরপর কেনিত নতুনভাবে তার নিজের কর্মকাজ শুরু করতে লাগলো। সাধারণত কেনিত কাকে মারার পর তার দেহের প্রতিটা অংশ খুব যত্ন সহকারে কেটে, এবং এবার সে কিছুটা ব্যতিক্রমী করবে। তারেকের প্রতি তার ক্ষোভটা এতটাই বিশাল ছিল যে সে মুহূর্তেই তারেকের মাথাটাই ধারালো কুড়ালের সাহায্যে কাটার মতো এক কোপে থেকে মাথাটাই কেটে ফেলল। আর এইটুকু দেখেই সব শেষে আনায়া নিজের চোখ জোড়া খিচে বন্ধ করে ফেলল। তবে পুরো সময়টা এত লোমহর্ষকর দৃশ্য দেখার সময়ও সে এতটুকু বিচলিত হয়নি। সম্পূর্ণ স্তব্ধ চোখে নিজের বাবার সাথে হতে থাকা প্রতিটা ঘটনা দেখে গিয়েছে। আর সব শেষে এখন নিজের চোখ জোড়া খুলতেই কেনিতের দিকে তাকে মুচকি হাসল। তবে এবার অবশ্য কেনিত ওর হাসিতে ঘাবড়ে গেল, যার ফলে তার কপালে খানিকটা অংশ বিশেষ কুচকে গিয়েছে। আনায়ার হাবভাব বুঝতে আনায়াকে এখন সম্পূর্ণ বিধ্বস্ত চেহারায় হাসতে থাকা স্বাভাবিক মানুষ মনে হলেও সে মোটেও ঠিক নেই। অদ্ভুতভাবে কেনিতের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে হাসতেই বলতে লাগলো, এই অনেক সুন্দর, বাবাকে শেষ করে ফেলেছেন। বলে আনায়া পুনরায় অদ্ভুতভাবে হাসতে লাগলো। আর কেনিত ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পুনরায় সম্পূর্ণ স্বাভাবিক হয়ে তার ছেলের সাথে হেসে বলতে লাগলো, বুঝেছি, একদিনে এতটা ডোজ দেওয়াটা ঠিক হয়নি। সমস্যা নেই, তোকে না হয় ভিডিওটা প্রতিদিন দেখতে দেব। তাছাড়া তোর বাপ না থাকলেও তোর বাপের মাথাটা এখনও সযত্নে রেখে দিয়েছি, ইচ্ছে হলে যখন তখন দেখে আসতে পারিস। কেনিত এতটুকু বলে ফ্রেশ হয়ে বাথরুমের দিকে পেছন ফিরে যেতে যেতে আনায়া কেনিতের দিকে তাকিয়ে শব্দহীন হয়ে হাসতে হাসতে পেছাতে লাগলো। আর একটা সময় বারান্দার কাছে গিয়ে কেনিতের উদ্দেশ্যে জোরে জোরে বলতে লাগলো, এবার না হয় আমি আপনার আরেকটা কাজ সহজ করে দিই। আমার আর তোর মতো পিশাচের সাথে বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। এই বলতেই আনায়া অনেকটা দৌড়ে বারান্দায় ছুটে গেল। আর তা দেখে সঙ্গে সঙ্গে তার পেছনে ছুটে গেল কেনিত। কারণ কেনিতের এই রুমের বারান্দাটা নিচের গুলো বড় বড় পাথর রয়েছে, সহজে কেউ নিচে পড়লে একেবারে মরে যাবে তারও নিশ্চয়তা নেই, তেমনি বাঁচারও নিশ্চয়তা নেই। উঁচু খাঁচা এবড়ো খেবড়ো পাথরের জন্য মাথায় আঘাত লাগাটাই যথেষ্ট হবে জীবন শেষ করতে। কেনিত বারান্দায় এসে পৌঁছাতে আনায়া গ্রিলের উপর অনেকটাই উঠে গিয়ে নিচে ঝাঁপ দেওয়ার উদ্দেশ্যেই, আর ঠিক সেই মুহূর্তে কেনিত শক্ত হাতে আনায়ার হাত ধরতে গেলেও তা আনায়া বাধার ফলে সম্ভব হয় না। তবে আনায়া যেই না সম্পূর্ণরূপে নিচে ছাপ দিতে নিয়েছে, ঠিক সেই মুহূর্তে কেনিত আনায়ার পিঠের জামার অংশ শক্ত হাতে খিচে ধরে ফেলল। কেনিত জামার অংশটা ছেড়ে দিলেই হয়তো আনায়া ব্যালেন্স হারিয়ে সোজা নিচেই পড়ে যাবে। আর বাড়ির ডিজাইন অনুযায়ী এখানে এক এক তলা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উঁচু। কেনিত এবার আর নিজের মাঝে নেই, সারা শরীর এখন রাগে গিজগিজ করছে, কখন কি করে ফেলে তারও নিশ্চয়তা নেই। আর একের পর এক আনায়ার কার্যক্রমে এখন সে প্রচণ্ড বিরক্ত। সে শুধু চাইছে আনায়া যেন কষ্ট পায় আর সম্পূর্ণ তার ইশারায় চলতে থাকা একটা পুতুল হয়ে যায়, কিন্তু আনায়া তা করছে না। কেনিত নিজে শুধু একটা শান্তশিষ্ট মাথার সাইকোপ্যাথ নেয়, বরং সে চায় আনায়ার সাথে সে সকল কিছু হোক যা তার সাথে হয়েছে, মানে সেই কষ্টগুলো আনায়া পাক যেগুলো কেনিতকে পেতে হয়েছে। এই জন্য যত জঘন্য রকম কাজ করা যায় সেটাও কেনিত নির্দ্বিধায় করেছে। সামান্য বিদ্বেষও হচ্ছে না তার এসব কাজে। কেনিত আনায়াকে পারলে আশ্রে নিচে ফেলল। আনায়া নিচে পড়ে ব্যথা পেলেও তার
বর্তমান জিদের কাছে এসব কিচ্ছু নয়। আনায়ার শক্ত চোখ মুখে নিচ থেকে উঠে দাঁড়ানোর আগে কেনিত আনায়ার জামার গলার দুপাশের অংশে শক্ত হাতে চেপে ধরে আনাকে সোজা টেনে হিঁচড়ে তুলে বারান্দার দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। এদিকে কেনিতের শক্ত গরম চোখে হিসিস করছে, অন্যদিকে আনায়াও তা যেন একে অপরের দুজনেই গিলে খাবে। কেনিত কিছু বলার আগেই আনা হিসিসিয়ে বলতে লাগলো, কি চাস তুই? আমি তোর হাতের পুতুল হয়ে থাকবো? তুই আমাকে পাগল বানিয়ে নিজের হাতে নাচাবি? এটা কোনোদিনও সম্ভব না। আমি তোর এই ইচ্ছে পূরণ হতে দিব না। তোর মতো শুয়োরের বাচ্চার সাথে আমার মৃতদেহ থাকতে পারে, কিন্তু আমি না। কেনিতের চোখে মুখের ধরন আচমকে বদলে গেল। তার রাগ ছিল আনার ছোটখাটো অনেকগুলো বিষয়ের উপরই, কিন্তু এতক্ষণ তা পাত্তা দেয়নি। আনায়া যে এখন মরতে চেয়েছে, এ তো হয়তো কেনিত আনায়াকে শাসিয়ে কিছু একটা করতো। তবে এবার যেন আনায়া কেনিতের সব রাগকে একত্রিত করে ভয়ঙ্কর কিছু করার পায়তারা করছে, যে কারণে কেনিত রাগ আর তাচ্ছিল্যের সাথে শব্দহীনভাবে হেসে ফেলল। কিন্তু আনায়া হয়তো কেনিতের বিষয়টি ঠিক বুঝতে পারল না, বরং সে কিছু বোঝার আগে কেনিত আনায়ার মুখের ঠোঁটে চোয়ালের মাঝামাঝি শক্ত হাতে ঘুষি মারল। আনায়া ছিটকে পাশে আছড়ে পড়ল নিচে। তবে আনায়া নিজের দু হাতের ভরে নিজেকে সামনে নিল। তার ঠোঁট আর অতিরিক্ত আঘাতের ফলে মুখের ভেতরের অংশ কেটে যাওয়ার অনবরত ফোঁটা ফোঁটা রক্ত ফ্লোরের উপরই পড়তে লাগলো। আনায়ার ব্যথা হলো ঠিকই, তবে সে একটু কাঁদল না। মাথা তুলে নিজের এক হাত দিয়ে জোরে ঠোঁটে ঘষা দিয়ে রক্ত মুছে পেছনে ফিরে কেনিতের দিকে বিদ্বেষার রাগান্বিত চোখে তাকালো। শরীরের শক্তি ফুরিয়ে এসেছে, কিন্তু কেনিতকে শেষ করার ভূত যেন চেপে ধরেছে। কেনিতকে শেষ করতে না পারলেও আঘাত করতেও যেন সে পিছুপা হচ্ছে না। আনা নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে কেনিতকে আঘাতের জন্য উঠে দাঁড়াতে দাঁড়াতে কেনিত পুনরায় ওর উপর হামলে পড়ল। কেনিত আদতে কি চাইছে তা সে নিজেও জানে না, তবে এই মুহূর্তে তার আনায়াকে শেষ করে দিতে ইচ্ছে করছে। তো এবার কেনিত সোজা আনার গলায় চেপে সোজাসুজি করে দাঁড় করিয়ে বারান্দার দরজার সাথে চেপে ধরল। আনায়া নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওর রাগ একটু কমেনি। অন্যদিকে কেনিতের থামার নাম নেই। ও আনায়ার গলা আরো বেশি শক্তি প্রয়োগ করে চেপে ধরলো, আর আনায়াও সহ্য করতে না পেরে যতটা পারলো কেনিতের বাহুতে আঁচড়াতে লাগলো। তবে এবার তার মনে হচ্ছে জানটা হয়তো বেরিয়ে যাবে, কিন্তু এর আগেই কেনিতের হালকা লাল চোখের মণিসহ পুরো চোখ জুড়ে রক্ত লাল হয়ে গিয়েছে এবং সে হিসিসি আনাকে বলতে লাগলো, আমাকে শুয়োরের বাচ্চা বলিস কোন সাহসে? তোর সাহস কি করে হয় আমার বাবা মাকে নিয়ে কথা বলার? আগে নিজে জেনে নিতিস কতটা জানোয়ার, কতটা শুয়োর, কতটা পিশাচ ছিল তোর বাপ। আনার সবকিছু স্পষ্ট শুনতে পেল, কিন্তু ওর জান যায় যায় অবস্থা। কেনিতের উন্মাদনায় এমনভাবে নিজের ক্ষোভ প্রকাশ করছে যে আনা এখন শূন্যে উঠে গিয়েছে। ফ্লোর হতে তার পা কয়েক ইঞ্চি উপরে, চোখ জোড়া বেরিয়ে আসার উপক্রম। ঠিক এমন অবস্থায় কেনিত আনায়াকে ছেড়ে দিল, আর আনায়া ছাড়া পেতে সে পাগলের মতো কাশতে কাশতে নিঃশ্বাস নিতে চাইল। তবে দুজনের মাঝে কারোর রাগই কমার নাম নেই। আনায়া কোনোভাবেই কথা বলার পর্যায়ে চলে এলেই খানিকটা কাশতে কাশতেই বলতে লাগলো, এসব তো নাটক। আমার বাবাকে মেরে এখন তাকেই খারাপ বলছিস? যত যাই করিস না কেন, আমি এখান থেকে বের হতে না পারলে যেভাবেই হোক মরেই ছাড়বো। তোর সব পৈশাচিকতা শুধু আমার জন্যই। আমাকে কষ্ট দিতে তুই সবাইকে শেষ করতে পারিস, তবে আমি নিজেই মরে যাব। তখন দেখি তুই কি করিস। আমিও জানতে চাই তুই আর কাকে কষ্ট দিতে আর কতটা নিচে নামতে পারিস। কেনিতের কথায় ওর সামনে গিয়ে এলো। আনায়া এখনো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এরই মাঝে কেনিত পুনরায় চোখ মুখ শক্ত করে আনায়ার গাল চেপে ধরল। শক্ত করে চেপে ধরতে আনায়ার কাটার ঠোঁট থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো। আনায়া ব্যথা এবার খানিকটা কুকড়ে গেল। তবে কেনিতের কাছ থেকে মুক্তি পেতে ওর ধাক্কাধাক্কি করে কোনো লাভ হলো না, বরং তার আগে কেনিত ওকে নিমিষেই উল্টো করে ওর হাত দুটো পেছন করে শক্ত হাতে চেপে ধরল এবং আনায়া কানের কাছে মুখে হিসিয়ে বলতে লাগলো, বাপের মতো খুব মরার ইচ্ছে তাই না? চল আজ তোকে শেষ করেই ছাড়বো। এই বলেই আনায়া কিছু বুঝে কিংবা করে ওঠার আগেই পেছন হতে কেনিত আনার কোমর চেপে ধরে সরাসরি ওকে রুমেই নিয়ে গেল। আনায়া ভেবেছিল কেনিত হয়তো ওকে মারবে, কিন্তু এবার কেনিত যা করতে চাইছে তা সে
কল্পনা তো ভাবেনি। আর আচমকা আনার মনে ভয় চেপে ধরল। সে যে কেনিতের সাথে শক্তিতে কখনোই পারবে না তা জানা, কিন্তু বুদ্ধি দিয়ে কিছু করতে হলেও তো সময় সাপেক্ষের বিষয়। যাই করতে হবে তা কেনিতের অগোচরই করতে হবে, আর খুব সাবধানে। কিন্তু এত কিছু করার জন্য আনার কাছে সময় ছিল না বিধায় আনায়া জীবনের শেষের সিদ্ধান্তই নিয়েছিল, কিন্তু সেটাও হলো না। কিন্তু এখন কেনিত সেটা করতে চাইছে যেটা, এরপর আনায়ার মানসিক অবস্থা ঠিক কতটা খারাপ হবে তা হয়তো তার ধারণার বাইরে। পৃথিবীর প্রত্যেকটা মেয়েরই এই বিষয়ে সেন্সিটিভ। যেখানে কারোর সাথে এমন কিছু হওয়ার পর পুরো জীবনটাই বিষাদের রূপ নেয়, সেখানে সে কিভাবে। আনায়াকে কেনিত রুমে নিয়ে আসতে সোজা বিছানায় ছুঁড়ে ফেলল। আনায়া নিজেকে সামলে কেনিতের থেকে দূরে সরে যাওয়ার আগে কেনিত ওর বাহু শক্ত করে চেপে আটকে ফেলল। মুহূর্তেই আনায়ার আতঙ্কিত হয়ে ঝোঁক গেল। তবুও আনায়ার জোর খাটিয়ে বলল, আনায়ার খবরদার, ভুলেও এমন কিছু। কথা শেষ হওয়ার আগে কেনিত আনায়ার গা হতে ওড়না টেনে খুলল। এতে আনায়ার চোখ সম্পূর্ণ পানিতে ঢেকে গেল। ওর চোখে মুখে যেমন আতঙ্ক, তেমনি গলায় বেঁধে রয়েছে কান্নার তল। কাটার ঠোঁটজোড়া কদাচিৎ কেঁপে কেঁপে উঠছে। এরই মাঝে আনায়া কিছু বলতে যাওয়ার আগে কেনিত আনায়ার হাত দুটো উপরে তুলে আনায়ার জর্জেটের ওড়না দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। আনায়া দ্রুত নিজের পা ছুটোছুটি করে কেনিতের থেকে দূরে সরানোর চেষ্টা করেও লাভ হলো না। কেনিত আনায়ার পা আটকানোর জন্য সোজা ওর উপরেই চড়ে বসল। কেনিতের চোখ মুখে শুধু রাগ আর তাচ্ছিলের হাসি বিদ্যমান। ও আদতেও কি আনায়াকে পেতে চাইছে, নাকি ওকে কষ্ট দিতে চায় তা তার কাছে অজানা। কেনিতের সবচেয়ে বড় সমস্যা সে আদতে কি চায় এবং কেন চায় তাই পরিষ্কার নয়। শুধু সে যখন চায় একবার কিছু করবে তো সে তা যে কোনো উপায় করে ছাড়বে। এতে কার কি ক্ষতি হলো তা কেনিতের ভাবার বিষয় নয়। প্লিজ, অন্তত আমার সাথে এটা করবে না। আপনি আমাকে বাবার মতোই শেষ করে ফেলুন, তবু অন্তত এটা। আনার কানাকাটি কিংবা এহেন অনুনয়ে কেনিতের মাঝে কোনো পরিবর্তন নেই। সে আনার হাত দুটো এক হাতে উপরের দিকে ধরেই রেখেছে, আর এবার অন্য হাতটি আনার কোমরের পাশ থেকে সরিয়ে আনার বুকের কাপড়ের কিছু অংশ শক্ত করে ধরে আনার দিকে বিক্ষিপ্ত চোখে তাকিয়ে বলল, শেষ করাটা তো পরের বিষয়, আগে না হয় তোকে ছিঁড়ে খুঁড়ে খাই। এই বলে কেনিত এক প্রকার আনার বুকের কাপড়ের অংশ টেনে ছিঁড়ে ফেলল। গলার কিছু অংশে বাটন ডিজাইনের হাওয়ায় কাপড় ছিঁড়তে বেশি কষ্ট হলো না কেনিতের, তবে জোরে টানার ফলে আনার গলার পেছনে অনেকটাই ফেসে লাল হয়ে গিয়েছে। তবে আনার এসব ভ্রুক্ষেপ নেই, কেননা কেনিতের এহেন কাজে আনা সম্পূর্ণরূপে চিৎকার করে কেঁদে ফেলেছে, আর এখনও সে অনবরত কাঁদছে। কেনিতের প্রতিটি স্পর্শে আনার কাছে ছিল চরম বিষাক্ত। ওই প্রতিটি স্পর্শে আনা প্রতি মুহূর্তে নিজের মৃত্যু কামনা করেছে। অন্যদিকে কেনিতের ক্ষেত্র ঠিক তাই। কেনিত নিজের প্রতিটি স্পর্শে শুধু এক অজানা ক্ষোভ, রাগ আর বিদ্বেষ মিশিয়েছে। তার উদ্দেশ্যই যেন ছিল তারেক তার মায়ের সাথে যা করেছে তা সে আজ তারেকের মেয়ে হওয়ার কারণে আনায়ের সাথে করবে, যে কারণে আনায়ের কান্না, কষ্ট কিংবা আর্তনাদের চিৎকার বিন্দু মাত্র কেনিতের মাঝে দয়াময় সৃষ্টি করেনি। কেনিত আজ আনায়ের মাঝে নিজের সর্বস্ব মিশিয়ে দিয়েছে। যতটা পেরেছে আনাকে ছিঁড়ে খুঁড়ে কষ্ট দিতে চেয়েছে। আনার সর্বাঙ্গে নিজের বিষাক্ততা ছড়িয়েছে, আর সম্পূর্ণভাবে আনাকে ভঙ্গুর করে দেওয়ার পরই উম্মাদ কেনিত শান্ত হয়েছে। কিন্তু ততক্ষণে আনার অবস্থা করুণের চেয়েও করুণ। বিছানার মাঝে বিবস্ত্র মেয়েটার এমন সামান্য কাতরানোর মতো শক্তিও নেই। ঘন্টার পর ঘন্টা কেনিতের পৈশাচিকতায় সে এখন জ্যান্ত লাশ। কেনিতের বর্বরতায় প্রথমে চিৎকার করলেও শক্তি ফুরিয়ে যেতে সে একটা পর্যায়ে সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গিয়েছে। তার বর্তমান পরিস্থিতিতে শুধু মনে হবে কোনো এক অসহায়ের আজ সতীত্ব হরণ হয়েছে, তা অত্যন্ত নিকৃষ্টভাবে, যার সমস্ত দেহে জানোয়ারের মতো ধ্বংসাত্মক চালানো হয়েছে, যাকে সোজা ভাষায় ধর্ষণ বললেও ভুল হবে না। কেনিত বিধ্বস্ত আনার দিকে একবার তাকালো। শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে কেনিত নিজের পৈশাচিক কর্মকাণ্ড করেনি। চেহারা, ঠোঁট, গলা, হাত সব জায়গায় ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে, যার কিছুটা লাল রইলেও এখন কালচে নীল বর্ণের হয়ে যাচ্ছে। এবার হয়তো কেনিত নিজেকে কিছুটা শান্ত করতে পেরেছে।
তবে সে নিজের রাগ আর গাম্ভীর্যের ছাপ বজায় রেখে আনায়াকে আদেশ স্বরূপ বলতে লাগলো, আমার চোখের সামনে থেকে সরে যা। কিন্তু কেনিতের কথায় আনা আদৌ কি শুনতে পেল কিনা কে জানে, আর শুনলেও তা আনার মস্তিষ্কে পৌঁছেছে কিনা তা অজানা। নিভু নিভু চোখ দুটো এখন স্তব্ধ রূপে উপরের দিকে তাকিয়ে বিবস্ত্র এবং সম্পূর্ণরূপে পাথর স্বরূপ নিথর দেহের এখন আর কোনো নড়াচড় নেই। মস্তিষ্ক হয়ে গিয়েছে ধীরে ধীরে নিষ্ক্রিয়। একদিনেই ঝড়ের বেগে জীবনে তার সাথে এত কিছু হলো যে সে এখন নিজের বেঁচে থাকা কেউ মেনে নিতে পারছে না। এরই মাঝে বিছানার অন্য পাশে বসে বিরক্ত হতে থাকা কেনিত পুনরায় পেছনে ফিরে গর্জে বলতে লাগলো, তোকে যেতে বলেছি না আমি? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। আর যতক্ষণ না আমি চাইবো আমার সামনেও। কথাটা সম্পূর্ণ করলো না, বরং তার আগে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং আনায়ার কাছে গিয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দীর্ঘশ্বাস পেল। এতক্ষণে অবশ্য কেনিত নিজের প্যান্ট পরে নিয়েছে। কেনিত আর কোনো কিছু না ভেবে সোজাসুজি বিবস্ত্র আনায়াকে অকপটে পাজা করে তুলে নিয়ে বাথরুমের দিকে এগোতেই লাগলো। এরপর বাথরুমের পানিতে বসিয়ে দিয়ে আনার উদ্দেশ্যে বলতে লাগলো স্বাভাবিক কণ্ঠে, কোনো প্রয়োজন হলে ডাকিস আমায়। এরপর কেনিতের কথায় আনার কোনো জবাব নেই, চুপচাপ সামনে স্তব্ধ চোখে তাকিয়ে বসে রয়েছে তো রয়েছেই, কেনিতের দিকে ফিরেও তাকাচ্ছে না। এদিকে আনার এহেন হাল দেখে কেনিতের অবস্থা খারাপ। একদিকে হুটহাট এসব করে ফেলেছে, আবার করার পর নিজের কাজে নিজে অতিষ্ঠ হচ্ছে। ওই আগে তো এমন হয়নি, তবে এখন এই কেন এইসব হচ্ছে? তবে দোষ হিসাবে শেষমেশ সে আনায়াকে দিল। শুরু থেকে শেষ পর্যন্ত সব দোষ মনে মনে আনায়াকে দিয়ে দ্রুত বাথরুম থেকে বেরিয়ে এলো। তবে বাথরুম থেকে বের হতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর উম্মাদের মতো ফোনটা বের করে কাউকে ফোন লাগালো। ফোনের ওপাশের ব্যক্তিটি ফোন ধরতে 2 সেকেন্ড দেরি হয়েছে কিনা তাতে খেপে গেল, যে কারণে ওপাশের ব্যক্তিটি ফোন রিসিভ করে কিছু বলার আগে ছাচালো কঞ্চে বলতে লাগলো, ফোন ধরতে এত দেরি হয় কেন? এমন রাম ধমক শুনে অপর প্রান্তের লোকটা আমতা আমতা করে বলতে লাগলো, সরি বস, কিন্তু আমি দেরি কই? চুপ কর, আমায় এটা বল যে ওকে এখন কি করব? বাপের মতো মেরে ফেলবো? আমার ওকে জাস্ট অসহ্য লাগছে। অপর প্রান্তে থাকা লোকটা কেনিতের কথায় খানিকটা চমকে উঠল, তড়িঘড়ি করে বলল, বস, কাকে মারার কথা বলছেন আপনি? ভুলেও এ কাজ করবেন না, নয়তো ম্যাম জানতে পারলে আপনাকে সহ আমাকেও। কেনিত লোকটির কথা শেষ হওয়ার আগে খেপে গিয়ে বলতে থাকলো, রাগ তোর ম্যামকে, কাজ কি আমার হয়ে করিস নাকি তোর ম্যামের? এই বলে কেনিত লোকটিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা ফ্লোরে আছড়ে ফেলল। আর নিমিষেই ফোনটা ভেঙে কয়েকটা ছোট্ট বড় অংশ এদিক ওদিক ছিটকে পড়ল। তবে কেনিত ওসবে পাতা না দিয়ে রাগি চোখে বাথরুমের দিকে তাকালো। এরপর হুট করে বাথরুমে ঢুকে গিয়ে আশেপাশে না তাকিয়ে ধমকের সুরে বলতে লাগলো, এখানে কি ঘুমানোর জন্য রেখে? কেনিত কথা বলতে বলতে যখন আনার দিকে নজর পড়লো তখনই সে নিজের কথা সম্পূর্ণ না করেই থামল। আনা সে একইভাবে বিধ্বস্ত পুতুলের ন্যায় বাথরুমের পানির মাঝেই ডুবে রয়েছে। প্রথমে যখন কেনিত ওকে পানিতে বসালো তখন তার শরীরের প্রত্যেকটা ক্ষত জায়গা ব্যথায় বিষিয়ে উঠলেও আনার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা মেলেনি। ধীরে ধীরে এমন পাথর রূপে নিজেকে নিষ্ক্রিয় করে ফেলেছে যে চারপাশে কি হচ্ছে না হচ্ছে আর কিছুই তার ধ্যানে নেই, জ্ঞানী নেই। এদিকে আনায়ার এমন অবস্থা দেখে আরো বেশি বিরক্ত হলো। তবে এবার নিজেকে যতটা পারলো শান্ত করে কপালে কিছুক্ষণ বুড়ো আঙুল ঘষে দীর্ঘশ্বাস পেল। এরপর আর বেশি কিছু না ভেবে আনায়াকে সে নিজ হাতেই একদম গোসল করিয়ে পরিষ্কার করে দিল। আর এবার পুরো সময়টাতে আনায়া যথারীতি সম্পূর্ণ প্রাণহীন মূর্তির স্বরূপ কেনিতের কাছে ধরা দিল। এবার যেন কেনিতের একটা স্পর্শ আর তার শরীরে লাগছে না, আর না সে এবার কেনিতকে কোনো বাধা দিচ্ছে। মাঝে মধ্যে চোখ জোড়া দুর্বলতার জন্য বুঝে ফেলছে তো কখনো খুলছে। শুধু এতটুকুই হয়তো কেউ বুঝতে পারবে আনায়া বেঁচে রয়েছে, নয়তো কেনিত তার সাথে কি করছে না করছে তাতে তার কোনো হেলদোল নেই। এদিকে এবার কেনিত খানিকটা সযত্নে নিয়ে আনায়াকে গোসল করিয়ে দিল। যদিও প্রথমে এমনটা ভাবেনি, আনায়াকে আবারও কষ্ট দেওয়ার জন্য হয়তো মন সাজিয়েছিল, কিন্তু এবার নিজের এই ইচ্ছে আর সায় দেয়নি। আনায়ার গোসল করানো শেষে কেনিত নিজেও গোসল সেরে নিল। এরপর নিজে নতুন একটা কালো ট্রাউজার পরে আনায়াকে নিজ হাতে কালো রঙের নরম
কাপড়ে ঢিলে ঢালা জামা পরিয়ে দিল। কেনিত যেগুলো আনার জন্য জামা কিনে নিয়ে এসেছিল তার মাঝে এটাই একটু বেশি ঢিলে ঢালা ছিল, যেটা কেনিত বেছে নিয়ে এসেছে। আর ভেবেছে কাল আরও কিছু কাপড় আনার জন্য নিয়ে আসবে। আবার ভাবছে সোজা আনাকে বাড়ি থেকে সরিয়েই দিবে। কেনিত আনাকে তুলে বসিয়ে নিজে হাঁটু গেড়ে বসে আনার জামার সামনের বাটন লাগিয়ে দিতে লাগলো। এমন সময় কেনিত আনার মুখের দিকে তাকিয়ে দেখলো আনার সামনে যে একটা জলজন্ত মানুষ বসে রয়েছে, তাতে আনার কোনো হুঁশ নেই। তার চোখ জোড়ার নজর সরাসরি অর্থাৎ কেনিতকে ছাড়িয়ে তার পেছনের দেয়ালে গিয়ে ঠেকেছে, কিন্তু সে আদৌ কোন জগতে রয়েছে তা জানা নেই। কেনিত একদম পরিপাটিভাবে আনাকে জামা পরিয়ে দেওয়ার পর ওর মুখের দিকে একধানে তাকিয়ে দেখল। গোলাপি রঙের ঠোঁটের এখন অত্যন্ত বিশ্রী অবস্থা, অল্প একটু জায়গা, কোথাও কালচে নীল, হয়তো কোথাও একদম কেটে খসে পড়ার মতো অবস্থা। কতটা পৈশাচিক কাজ করেছে কেনিত তা হয়তো এখন তার বোধগম্য হচ্ছে না। কালো কাপড়ের মাঝে উন্মুক্ত ফর্সা গলাতেও কালচে ছোপ ছোপ দাগ এখন পূর্ণ। কেনিত আলতোভাবে আনার ঠোঁট ছুঁতে গিয়ে থেমে গেল। এর পরবর্তীতে খানিকটা কড়া কণ্ঠে আনাকে ডাকলো, তারা তারা। 2-3 বার ডাকার পরও যখন আনার মাঝে কোনো হেলদোল নেই, তখন কেনিত আর দেরি না করে আনাকে পুনরায় ভাজা খুলে তুলে নিল। আনার অবস্থার এতই অবনতি হয়েছে যে কেনিত আনাকে শূন্যে তুলে নেওয়ার পরও তার সম্পূর্ণ ভার কেনিতের উপর ছেড়ে দিয়েছে। হাত পা যেন মৃতদেহের মতো শূন্যে ঝুলছে। কেনিত হতাশ, সে সত্যি হতাশ, কিন্তু সে না নিজেকে ঠিকঠাক দোষারোপ করছে না আনায়াকে। তার নিজের মাথাতেই যেন এখন প্যাচ লেগে গিয়েছে, কিন্তু সে মোটেও এই মুহূর্তে নিজের কোনো কাজের জন্য অনুতপ্ত নয়। এরই মাঝে কেনিত আনায়াকে নিয়ে রুমেই চলে এলো। আনায়াকে বিছানার একপাশে বসিয়ে দিল। এরপর ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দেওয়ার পর হেয়ার ড্রায়ার দিয়ে একদম শুকিয়ে দিল। এরপর কি যেন ভাবতেই মনে হলো যে আনায়া হয়তো সেই সকালবেলায় খেয়েছিল, এরপর আর তার কোনো খাওয়া দাওয়া হয়নি, যে কারণে কেনিত আনায়াকে ওখানে বসতে বলে কি নিজেই কিচেনে চলে গেল। এদিকে আনায়া তো সেই আগের মতোই রয়েছে, একদম প্রাণহীন মানবের ন্যায়। কেনিত কি বলল আর না বলল তা হয়তো তার কর্ণধারে পৌঁছাচ্ছে না, পুরো মস্তিষ্কই যেন এখন নিষ্ক্রিয়। কেনিত আবারও নতুন করে আনার জন্য গরম স্যুপ বানিয়ে রুমে এলো, কিন্তু রুমে এসে অনেকটা অবাক হয়ে গেল। আনায়া বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে চোখ বুজে অনবরত থরথর করে কেঁপে চলেছে। হঠাৎ আনার অবস্থায় কেনিত ঘাবড়ে গিয়ে হাতে থাকা ট্রেটা বিছানার পাশে টেবিলের উপর রেখে আনায়াকে চিন্তিত সুরে ডাকলো। তবে একবার ডেকে কেনিত থামলো। এতক্ষণে বুঝে গিয়েছে যে আনায়ার কাছ থেকে কোনো জবাব সে এই পরিস্থিতিতে পাবে না, তাই দ্রুত কুঁচকে কাঁপতে থাকা আনায়ার পাশে বসে ওর কপালে আর গালে হাত ছোঁয়াতে আশ্চর্য হলো। আচমকা জ্বর যেন আনায়ার সম্পূর্ণ শরীরে ভর করে পুরো গা পুড়িয়ে দিচ্ছে, আর বিধ্বস্ত মেয়েটা এখন জ্বরে থর থর করে কেঁপে চলেছে। আজ যে ওর দেহে এখনো প্রাণটা রয়েছে এটাই যেন আকস্মিক বিষয়। কেনিত আনায়ার বাহু ধরে টেনে তুলে খানিকটা আছুয়া করে নিজের দিকে ফেরালো। এই সময় আনায়াকে কেনিত যতক্ষণ স্পর্শ করেছিল ততক্ষণই যেন আনায়ার গায়ের উত্তাপে কেনিত নিজে অস্থির হয়ে উঠেছে। হঠাৎ এমন জ্বর আকস্মিক কিছু নয়, আজ আনায়ার সাথে যা যা হয়েছে এবং সর্বশেষে কেনিত ওর নিস্তেজ দেহের সাথে যতটা পৈশাচিক কাজ করেছে তাতে এমনটা হওয়ারই ছিল, কিন্তু আনায়ার জ্বর যেন নিমিষেই বেড়ে চলেছে। তারা চোখ খুলে তাকা। তারা আমার শুনতে পারছিস? তারা। কেনিত এইবার খানিকটা চিন্তিত এবং নরম সুরে কথাগুলো বলল, তবে আনায়াকে দেখে মনে হচ্ছে সে চোখ জোড়া খুলতে পারছে না। কেনিত আরেকটু খেয়াল করে দেখলো আনায়ার চোখ বন্ধ রইল, অনবরত সেখান হতে ফোঁটা ফোঁটা পানি ঝরছে, সঙ্গে সম্পূর্ণ দেহের সাথে অনবরত তার বিধ্বস্ত ঠোঁটজোড়া কেঁপে চলেছে। এমনকি কেনিত তাকে ঠিকঠাকভাবে আছোয়া করার পরও ব্যালেন্স ধরে রাখতে না পেরে হেলে যাচ্ছে। এরই মাঝে কেনিত দ্রুত মোটা কম্বল এনে আনায়াকে সম্পূর্ণভাবে পেঁচিয়ে ওকে বসিয়ে দিল, সঙ্গে রুমের এসিটাও বন্ধ করে দিল। তবু আনায়ার অবস্থা ধীরে ধীরে আরো বেশি নাজুক হচ্ছে। কেনিত দু হাতে আনায়ার গাল ধরে বুড়ো আঙুলটা অসাবধানতার জন্য আনায়ার ঠোঁটে লাগাতে আনায়া বন্ধ চোখ জোড়া আরো বেশি কুচকে নিলেও কেঁপে উঠল। আর কেনিত
নিজের ভুল বুঝতেই দ্রুত আনায়াকে আলতোভাবে ধরল যাতে পুনরায় কোথাও ব্যথা না লাগে। এরই মাঝে কেনিত অনবরত আনায়াকে ডাকাডাকি করে কোনো মতে ওর চোখ খোলাতে পারল, তবে তা বেশিক্ষণের স্থায়ী হলো না, যে কারণে আনায়ার চোখ খোলার সাথে সাথে আর বেশি দেরি না করে সুপের বাটিটা হাতে নিয়ে চামচে স্যুপ তুলে আনার মুখের সামনে ধরে বলতে থাকলো, তারা বেশি দেরি করবি না, দ্রুত খেয়ে নে সব, নয়তো প্লিজ আমাকে দিয়ে আর কিছু করানোর চেষ্টা করিস না। লিটারেলি তোকে আমার একদম অসহ্য লাগছে। কেনিতের এমন তিক্ততার সুরে কথা বলাতেও আনার কোনো হেলদোল নেই। মানসিক কিংবা শারীরিক কোনো পর্যায়ে যে আনায়া স্বাভাবিক নেই তা কেনিত বুঝতে পেরেও বারবার ভুলে গিয়ে আনায়ার উপর বিরক্ত হচ্ছে। তবে এবারও নিজেকে যথেষ্ট সামলে রাগ কমিয়ে দীর্ঘ শ্বাস পেল। এরপর ছোট্ট ট্রেটাতে সুপের বাটিটা নিজের এক উরুতে রেখে আনায়ার এক গালে নিজের হাতরে আলতোভাবে ছুঁয়ে নরম সুরে অনেকটা অনুনয় করে বলতে লাগলো, প্লিজ খেয়ে নে, ঔষধ খেতে হবে তো।